আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 লেসন নাম্বার 28 এ আপনাকে স্বাগত। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং ইংরেজি শেখার এই জার্নিটা একদম শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত খুব ভালোভাবেই এনজয় করছেন এবং জানা অজানা অনেক কিছুকে সাথে নিয়ে ফাউন্ডেশন লেভেলটা একদম জিরো থেকে নিয়ে শেষ পর্যন্ত কমপ্লিট করার সুযোগ হয়েছে এবং সেই প্রথম দিনের আপনি আর আজকের আপনার মধ্যে যে তফাৎ, যে ব্যবধান, এটা ফিল করছেন। যদি এমনই হয়ে থাকে অবশ্যই আপনার জার্নিটা আমার সাথে শেয়ার করবেন। And we have already been completed around 27 lessons. I mean, English Foundation Level 1 is almost done. Foundation Level 1 এর জন্য যা যা দরকার ছিল, যা যা জানার দরকার উচিত, আমি সর্বোচ্চ ট্রাই করেছি সবগুলো দিয়ে দেওয়ার। এবং এখন 27 লেসন থেকে আমরা রিভিশন দেওয়ার ট্রাই করতেছি, কারণ আমি বলেছিলাম 30টা লেসন কমপ্লিট করব আর সর্বশেষ 3-4টা লেসন যেন রিভিশনের মধ্যে থাকে, আমরা যেন বুঝতে পারি যে আসলে আমি কতটা শিখলাম। এটা বোঝার জন্য, ফিল করার জন্য এই 30 দিনের জার্নিটা আমরা কমপ্লিট করব। তাহলে চলুন দেখে নিই। লেসন নাম্বার 28-এ থাকছে বরাবরের মধ্যে টাং টেস্টার, ভোকাবুলারিজ, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, গ্রুপ থাকবে লোক দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট পজিশনস, আর বিশেষ করে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 26 আর সেন্টেন্স প্যাটার্ন 58 and 59 থাকবে। আর পূর্বে আমরা লেসন 1 থেকে নিয়ে 8 পর্যন্ত রিভিশন দিয়েছি 27 লেসনে, আর এখন হচ্ছে রিভিশন দিব এই একটা লেসনের মধ্যে, লেসন নাম্বার 9 থেকে নিয়ে 17 পর্যন্ত। মানে 9 থেকে নিয়ে 17 পর্যন্ত আমাদের টেন্স নিয়ে আলোচনা হচ্ছিল, আর এখানে 28 নাম্বার লেসনে সবগুলো একসাথে করে আমরা ট্রাই করব প্র্যাকটিসটা করার জন্য। প্র্যাকটিস তো পূর্বেই আমরা করেছি, বাট আরেকবার দেখব যে আমরা যে প্র্যাকটিস করেছি এটা হয়েছে কিনা, এখন আমরা পারি কিনা। যদি ভুলে যাই তাহলে তো হবে না। এটা ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশন, এখানে মুখস্থ বিদ্যা, আপনার প্র্যাকটিস সব কিছু মিলিয়ে স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে। বিকজ দিস ইজ এ জার্নি টু বিল্ড এ স্ট্রং ফাউন্ডেশন ইন ইংলিশ। এই জার্নিতে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফাউন্ডেশনকে মজবুত করা, যেন পরবর্তীতে রিডিং পড়া, কোনো একটা সেন্টেন্স বানানো বা দেখা, হোক দেরি হোক বানাতে, কিন্তু আমরা যেন অরিজিনালি ভুল ছাড়া বানাতে পারি, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আর প্রেজেন্টেশন তো আমরা দিচ্ছি, কোয়েশ্চেন এবং আনসারের প্র্যাকটিসও করছি। এটা করলে সাথে সাথে আমাদের স্পিকিংয়ের দিকেও অনেক এগিয়ে যাব। আর টপিক হচ্ছে মাই গোল ইন লাইফ 28 নাম্বার লেসনে। পিএফ কোন সেকশনে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন আর প্র্যাকটিস করবেন। তাহলে চলুন লেসন নাম্বার 28 শুরু করি। আর মুখের জড়তা দূর করার জন্য মুখের ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম, এটা একদম ইংরেজি ভাষা ভালো করে শেখা পর্যন্ত এটা ছাড়া যাবে না, এটা ধরে রাখুন। দেখবেন মুখ আরও স্পিড হবে, জড়তা যতই কাজ করুক না কেন ধীরে ধীরে এটা অনেক দূরে হয়ে যাবে, আরও ফ্লেক্সিবল হতে হবে, রাইট? 5 মিনিট ঠোঁটের ব্যায়াম, মুখের ব্যায়াম করে নেন, তারপরে টাং টুইস্টার আসবেন। টুইস্টার নাম্বার 1 খুবই ছোট, রেড বিউইক ব্লো বিউইক, রেড বিউইক ব্লো বিউইক, রেড বিউইক ব্লো বিউইক, রেড বিউইক ব্লো বিউইক। কয়েকবার ট্রাই করবেন, একটু কঠিন আছে, ছোট হলেও একটু কঠিন আছে। তারপরে 2 নম্বর হচ্ছে রেড লরি ইয়েলো লরি, 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 রেড লরি ইয়েলো লরি। 10 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভোকাবুলারি নিয়ে বসবেন। প্রায় 2800 ভোকাবুলারি আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ভোকাবুলারি স্পেলিং সহ ভালো করে শিখে নেওয়ার পরে রেগুলার ভার্বের দিকেও মনোযোগ দিবেন। যা যা শিখেছেন সবগুলোকে আবার রিভিশন দিবেন। কেউ যদি আমার কাছে দিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। দেখা যাক আপনি কতটা মেহনত করলেন। ইরেগুলার ভার্ব, সবগুলো ইরেগুলার ভার্ব দিন 5টা করে হলে প্রায় 150টার মতো মোট রেগুলার ভার্ব, আর ইরেগুলার ভার্ব প্রায় 300টা কমপ্লিট হবে। তারপরে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, লোক দিয়ে থাকবে, লোক আফটার, লোক ফর, লোক ইনটু, এগুলোকে ভোকাবুলারির মতো করে শিখে নেবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আছে 10টা, আগে 20টা করেছিল, এখন আর বেশি নাই, 10টা করে দিয়ে প্রায় আমরা 300-350 মতো কমপ্লিট করব। তারপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার
26 আই মাস্ট ডু আমি অবশ্যই করব আই হচ্ছে একটা সাবজেক্ট তারপরে মাস্ট এরপরে V1 এখানে ডু মানে করা আই মাস্ট ডু আমি অবশ্যই করব তুমি অবশ্যই করবে ইউ মাস্ট ডু সে অবশ্যই করবে হি মাস্ট ডু রহিম অবশ্যই করবে রহিম মাস্ট ডু তারা অবশ্যই করবে দে মাস্ট ডু তো এরকম সাবজেক্ট চেঞ্জ করবেন তারপরে V1 ডুকে পরিবর্তন করে প্র্যাকটিস করবেন যেমন ডু মানে করা করা যার মধ্যে ওয়ার্ক দিলেন কাজ করা পড়া দিলেন স্টাডি বা রিডিং রিড করা তারপরে রাইটিং রাইট ইট ড্রিঙ্ক রান ওয়াক বিভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করলেন আসেন একবার পড়ে নেই আমার সাথে আপনিও পড়ে নেন 32টা বাক্য আমি অবশ্যই করব আই মাস্ট ডু আমি অবশ্যই করব না আই মাস্টন্ট ডু আমি কি অবশ্যই করব মাস্ট আই ডু আমি কি অবশ্যই করব না মাস্টন্ট আই ডু আমি কি অবশ্যই করব হোয়াট মাস্ট আই ডু আমি কি অবশ্যই করব না হোয়াট মাস্টন্ট আই ডু আমি কি জন্য অবশ্যই করব ফর হোয়াট মাস্ট আই ডু আমি কি জন্য অবশ্যই করব না ফর হোয়াট মাস্টন্ট আই ডু আমি কখন অবশ্যই করব ওয়েন মাস্ট আই ডু আমি কখন অবশ্যই করব না ওয়েন মাস্টন্ট আই ডু আমি কোথায় অবশ্যই করব ওয়ার মাস্ট আই ডু আমি কোথায় অবশ্যই করব না ওয়ার মাস্টন্ট আই ডু আমি কেন অবশ্যই করব ওয়াই মাস্ট আই ডু আমি কেন অবশ্যই করব না ওয়াই মাস্টন্ট আই ডু আমি কিভাবে অবশ্যই করব হাউ মাস্ট আই ডু আমি কিভাবে অবশ্যই করব না হাউ মাস্টন্ট আই ডু আমি কাকে অবশ্যই করব হুম মাস্ট আই ডু আমি কাকে অবশ্যই করব না হুম মাস্টন্ট আই ডু আমি কার আগে অবশ্যই করব বিফোর হুম মাস্ট আই ডু আমি কার আগে অবশ্যই করব না বিফোর হুম মাস্টন্ট আই ডু আমি কার পরে অবশ্যই করব আফটার হুম মাস্ট আই ডু আমি কার পরে অবশ্যই করব না আফটার হুম মাস্টন্ট আই ডু আমি কার সাথে অবশ্যই করব উইথ হুম মাস্ট আই ডু আমি কার সাথে অবশ্যই করব না উইথ হুম মাস্টন্ট আই ডু অবশ্যই করবে হু মাস্ট ডু কি অবশ্যই করবে না হু মাস্টন্ট ডু কারা অবশ্যই করবে হু মাস্ট ডু কারা অবশ্যই করবে না হু মাস্টন্ট ডু উইচ ওয়ার্ক মাস্ট আই ডু আমি কোন কাজটি অবশ্যই করব আমি কোন কাজটি অবশ্যই করব না উইচ ওয়ার্ক মাস্টন্ট আই ডু আমি কার কাজটি অবশ্যই করব হুজ ওয়ার্ক মাস্ট আই ডু আমি কার কাজটি অবশ্যই করব না হুজ ওয়ার্ক মাস্টন্ট আই ডু শেষ এরপরে হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন সেন্টেন্স প্যাটার্ন 58 হচ্ছে ক্রমাগত করতে থাকা বা বারবার করতে থাকা আমরা অনেক কাজেই এরকম হয় যেটা আমরা করতেই থাকি বলতেই থাকি খাইতেই থাকি খেলতেই থাকি বা সে হচ্ছে বারবার একটা ভুল করতেই থাকে সে বারবার কথাটা বলতেই থাকে এই যে ক্রমাগত একটা বিষয় যে চলতেই থাকে কোনো একটা কাজ কোনো একটা কথা এটাকে আমরা 58 নাম্বার স্ট্রাকচার দিয়ে ব্যবহার করতে পারি এমনিতে কন্টিনিউয়াস টেন্স দিয়েও অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় বাট এটাও একটা ভিন্ন ধরনের সিস্টেম যেটা হচ্ছে প্যাটার্ন নাম্বার 58 সাবজেক্ট ইফ বা কিপস দিয়ে এটা তো জানেন কখন হয় আর কিপস কখন হয় বা হচ্ছে কন্টিনিউয়াস করলে কি করতে হবে ইনডেফিনিটের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার বা সাবজেক্ট যদি হয় অর্থাৎ হি শি ইট রহিম বা কারো নাম তাহলে কিপ না হয়ে কিপস হবে তারপরে ভার্বের সাথে এনজি যুক্ত হবে যেমন আমি তোমার কথা ক্রমাগত ভাবতে থাকি আই কিপ থিঙ্কিং অ্যাবাউট ইউ আই কিপ থিঙ্কিং মানে থিঙ্কিং করতে থাকে কিপ মানে তো রাখা তো থিঙ্কিংটাকে সর্বদা ক্রমাগত করতে থাকে আই কিপ থিঙ্কিং অ্যাবাউট ইউ সে ক্লাসে ক্রমাগত কথা বলতেই থাকে শি কিপস টকিং ডিউরিং ক্লাস সে বারবার একই প্রশ্ন করতে থাকে হি কিপস আস্কিং দ্য সেম কোয়েশ্চেন কিপের পরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে 10টা এক্সাম্পল দেওয়া আছে এগুলাকে অর্থসহ একবার পড়ে নেওয়ার পরে নিজে থেকে অবশ্যই 5-10টা বাক্য লিখবেন এবং বলার ট্রাই করবেন সাবজেক্ট কান্ট হেল্প ভার্ব আইএনজি এই স্ট্রাকচার ব্যবহার করা হয় না করে পারে না নিজেকে আটকাতে পারে না না পারা মানে কোন একটা কাজ না করে থাকতে না পারা না করে আপনি পারেন না এরকম সেন্সের জন্য এই 59 নাম্বার স্ট্রাকচার ব্যবহার করা যেতে পারে সাবজেক্ট কান্ট হেল্প তারপরে ভার্ব আইএনজি সাবজেক্ট কান্ট হেল্প আমি না হেসে পারি না কান্ট হেল্প লাফিং সে না কেঁদে পারে না শি কান্ট হেল্প ক্রাইং সে না হেসে পারে না হি কান্ট হেল্প স্মাইলিং এখানেও সবগুলো এক্সাম্পল পড়বেন তারপরে এগুলোকে আরো নতুন ভার্ব এনে নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন সাবজেক্ট ভিন্ন ধরনের সাবজেক্ট বানাবেন এগুলো পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন নেগেটিভ কোয়েশ্চেন এরকম তো 32 রকম 8 রকম যে প্যাটার্নগুলো আমরা শিখেছি ওইভাবে বানানোর ট্রাই করবেন
এবার আসেন কোর স্পিকিং পার্টস, যেখানে আমরা মূলত রিভিশন দিচ্ছি। আর রিভিশন দেওয়ার এই জার্নিটা শুরু এই 28 নাম্বার লেসনের মধ্যে আমরা রিভিশন দিব। টেন্স রিভিশন লেসন নাম্বার রিভিশন যে লেসনগুলো আছে ওইগুলোকে আমরা দিব। এটা কত বলেছিলাম, লেসন 1 থেকে 9 থেকে নিয়ে 17 পর্যন্ত। আচ্ছা, তো এখানে আমি টেন্সটাকে একটু ভিন্নভাবে সাজিয়েছি। যেমন এখানে আছে কি পার্ট 1, এখানে আছে পার্ট 1। মোট কথা এরকম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 চারভাবে সাজিয়েছি। মানে হচ্ছে টেন্স তো 12 প্রকার আমরা জানি, কিন্তু আমি টেন্সকে 12 প্রকার ডাইরেক্টলি না বলে টেন্সকে 4 প্রকার বানাচ্ছি। যেমন টেন্সকে আমি বানালাম ইনডেফিনিট, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমি টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব না, বিস্তারিত আলোচনা চলে গেছে, জাস্ট আমি সাজিয়েছি কিভাবে এটা বলার জন্য। এখানে টেন্স ইনডেফিনিট সাধারণ একটা কাজ, যেটা নর্মাল একটা কাজ বোঝায় ইনডেফিনিট। কন্টিনিউয়াস মানে যে কাজটা চলমান এটা বোঝায়। পারফেক্ট মানে হচ্ছে অনেক কাজ এখানেও কমপ্লিট হয়ে যাওয়া। প্রেজেন্টের হলে প্রেজেন্ট পারফেক্ট, আর অতীতের হলে বিশেষ করে দুইটা কাজ থাকবে, একটা কাজ আগে কমপ্লিট আর একটা কাজ পরে কমপ্লিট। সেম ভবিষ্যতে এরকম দুইটা কাজ থাকবে, একটা কাজ আগে কমপ্লিট, একটা কাজ পরে কমপ্লিট, বা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট হবে, এটাকে বলে পারফেক্ট। এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে এক কাজ চলমান, এটাও একটা চলমানের সেন্স দেয়, নির্দিষ্ট সময় ধরে চলমান। এই যে আমি 4টা ভাগ করলাম, এই 4টা ভাগ মূলত প্রত্যেকটা ভাগের মধ্যে আবার 3টা কাল আছে, 3টা টাইম আছে, যেটা হচ্ছে পাস্ট, আর একটা প্রেজেন্ট বর্তমান, আর একটা ফিউচার ভবিষ্যৎ। তো এটাকে আমরা বলি ইনডেফিনিট। এটা বর্তমানে হতে পারে, ভবিষ্যতের হতে পারে, অতীতে হতে পারে। এটাকে বলি আমরা কন্টিনিউয়াস, এটা বর্তমানে হতে পারে, অতীতে হতে পারে, ভবিষ্যতে হতে পারে। এটাকে বলি পারফেক্ট, এটাও বর্তমানে হতে পারে, পাস্টে হতে পারে, ফিউচারে হতে পারে। যেটাকে বলি পারফেক্ট কন্টিনিউয়াস, সেম এটাও বর্তমানে হতে পারে, অতীতে হতে পারে, ভবিষ্যতের হতে পারে। সো টেন্স আমরা এখানে 4 প্রকার করলাম। সো প্রত্যেকটা আবার যদি আমরা কালের দিকে বিবেচনা করি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তাহলে আবার 3 প্রকার, মোট 12 প্রকার। সো নতুন কিছু তো আবিষ্কার করা সম্ভব না, যা আছে এটাকে আমরা এক একজন এক একভাবে শিখিয়ে থাকি। সো আমি যেটা বলি 12 প্রকার না বলে বলেন টেন্স 4 প্রকার। একটা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট সাধারণ একটা কাজ, আর সাধারণ একটা কাজ এখানে অতীতের বললে পাস্ট ইনডেফিনিট, বর্তমান হলে প্রেজেন্ট ইনডেফিনিট, ভবিষ্যতের হলে ফিউচার ইনডেফিনিট। কন্টিনিউয়াস চলমান একটা কাজ, বর্তমানে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতের হলে পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতের হলে ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হলো 4 প্রকার। তো আমরা 4 প্রকার আছে, এই 4 প্রকারকে আমরা 4 ভাগে আলাদা করে 4 ভাবে 4 বারে প্র্যাকটিস করব, কেমন? আচ্ছা, তাহলে প্রথম পার্ট, এটা যেহেতু পার্ট 1 এর মধ্যে চলেন ইনডেফিনিট নিয়ে প্র্যাকটিস করি। ইনডেফিনিট আমরা জানি নর্মাল একটা কাজ, যেমন আমি খাই, এটা একটা নর্মাল একটা কথা। তো ইনডেফিনিট যদি প্রেজেন্টের হয় তাহলে আমরা প্রেজেন্ট সেন্সে বাক্য খুঁজবো। প্রেজেন্টে আমি বলেছিলাম যে ইনডেফিনিট প্রেজেন্ট হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে কোনো একটা বাক্য যেটা না ভবিষ্যৎ, না অতীত, না চলমান। আবার বুঝেন, একটা কথা, আমি করি, আমি খাই, আমি খেলি, এই যে আমার করা, খাওয়া, কোনো একটা কাজ করা, এটা দেখেন আমি অতীতও বলি নাই, অতীতের যেটা বলেছি এটা অতীতের অর্থও দিচ্ছে না, ভবিষ্যতের অর্থও দিচ্ছে না, আবার বর্তমানের চলমানের কি দিচ্ছে না, অর্থ দিচ্ছে না। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আমি খাই, এটা কি চলমান? না। এটা কি অতীত? না। এটা কি ভবিষ্যৎ? না। সো আমি খাই, আমি খেলি, আমি পড়ি, বাংলা বাক্যটা বোঝেন, তারপরে টেন্স বোঝা ট্রাই করেন। বাংলা দিয়ে টেন্স বোঝেন, আমি খাই, আমি লিখি, আমি পড়ি, আমি খেলি, আমি আসি, আমি যাই। এই যে একটা আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি খাচ্ছি, এরকম তো বলতেছি না। আমি বলি খাই, পড়ি, লিখি, এই ধরনের বাক্যকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট। আর সেম কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, আমি খেয়েছিলাম, আমি করেছিলাম, আমি পড়েছিলাম, কমপ্লিট হয়ে গেছে, এটাকে বলে ফার্স্ট ইনডেফিনিট। ভবিষ্যতে নিয়ে যান, আমি খাবো, আমি পড়বো, আমি লিখবো, আমি আসবো, আমি যাব, ভবিষ্যৎ, এটাকে বলে ফিউচার ইনডেফিনিট। টেন্স, এটাকে আমরা টেন্স 1 ধরবো, এটাকে টেন্স 2 ধরবো, এটাকে পারফেক্ট ধরবো, আর
পারফেক্ট কন্টিনিউয়াসকে 4 ধরবো। তো টেন্স 1 এর মধ্যে কি পাইলাম প্রথমে? 1 নম্বরে প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে আমি করি, আমি করি না, আমি কি করি, আমি কি করি না, মনে আছে না? এগুলো যে শিখেছিলাম, এই যে করে নেবেন, আমি এখান তার বলতে হবে না। ইনডেফিনিটও তুমি করেছিলে, তুমি করেছিলে না, এই যে 8 আছে, এই 8 দেখে নেবেন। স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচারটাকে আরেকবার দেখবেন। কোনটা স্ট্রাকচার? এই যে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে V1। পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে V2। ফিউচার ইনডেফিনিট হচ্ছে সাবজেক্ট, উইল, তারপরে V1। আমি করব, আমি লিখবো, আমি পড়বো, তুমি করবে, তুমি করবে না, তুমি কি করবে, তুমি কি করবে না, এই যে 8 রকমের এখানে দেওয়া আছে। এগুলো আমাদের পুরাতন পড়া, একবার পড়বেন, দেখে নেবেন। এরপরে হচ্ছে আমাদের রিভিশন। এখানে টেন্স 1 হচ্ছে ইনডেফিনিট। টেন্স 1 কি? ইনডেফিনিট। ইনডেফিনিটের মধ্যে কি কি আছে? প্রেজেন্টের ইনডেফিনিট আছে, পাস্টের ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। খুব সতর্কতার সাথে প্র্যাকটিসটা করবেন, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্র্যাকটিস। এখানে কাজ হচ্ছে একটা সাবজেক্ট নেবেন, নিয়ে আমাদের সিরিয়ালের মধ্যে কি আছে? 1 নম্বরে প্রেজেন্ট, 2 নম্বরে পাস্ট, 3 নম্বরে ফিউচার। প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট নিয়ে প্রেজেন্টগুলোকে শেষ করা। তো প্রেজেন্টে কি হয়? প্রথমে সাবজেক্ট নিতে হয়, তারপরে V1 নিতে হয়। এই উইলটা কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে হবে না, V2 কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে হবে না। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট V1, এই বক্সের মধ্যে আছে সাবজেক্ট, এই বক্সের মধ্যে আছে V1। শুরু করেন। আই গো মানে কি? তো কি? আমি যাই। ভবিষ্যৎ না, অতীত না, চলমানও না, মানে অনেকটা কালছাড়া বাক্যের মতো। আমি যাই, কখন যান, ঠিক আছে? আমি যাই, আমি যাচ্ছি বলি নাই, আমি যাব এটাও বলি নাই, আমি গিয়েছিলাম এটাও বলি নাই, বলে আমি যাই। আমি আসি, আই কাম। আই এম কাম না, আমি আসি, আই কাম। আমি পড়ি, রিড। একটা সাবজেক্ট নেবেন, নিয়ে সবগুলা দিয়ে V1 কমপ্লিট করবেন, সরি প্রেজেন্ট ইনডেফিনিট কমপ্লিট করবেন। কিন্তু এইভাবে না, আমি যাই, আমি আসি, আমি লিখি, আমি পড়ি, এটা তো আমরা লেসনের মধ্যে প্র্যাকটিস করেছি। কিন্তু এখানে দেখেন, মেক টাইপস অফ সেন্টেন্সেস, বাক্য বানাইয়ে মুখ দিয়ে 8 ভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন আই গো, আমি যাই, একটা বাক্য হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট, এটাকে 8 ভাবে বানান। আমি বলি প্রথমে বাংলা, তারপর ইংলিশ, 8 ভাবে বলবো। আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো। আমি কি যাই? ডু আই গো, আমি কি যাই না, ডোন্ট আই গো। আমি কেন যাই? ওয়াই ডু আই গো, আমি কেন যাই না, ওয়াই ডোন্ট আই গো। আমি কিভাবে যাই? হাউ ডু আই গো, আমি কিভাবে যাই না, হাউ ডোন্ট আই গো। 8টা বলে দিয়েছি, 10 সেকেন্ড সময় মনে হয় লাগে নেই। এভাবে কি একটা বাক্য বানাবেন, 8 ভাবে বলবেন। তারপরে আসবেন আরেকটা সাবজেক্ট, উই নিলেন, উই দিয়ে আবার আরেকটা ভার্ব নিলেন, বাস এটা এখান থেকে নিয়ে সবগুলো ভার্ব আবার শেষ করলেন উই এর সাথে। আমরা আসি, উই কাম। শুরু করি 8 ভাবে। আমরা আসি, উই কাম। আমরা আসি না, উই ডোন্ট কাম। আমরা কি আসি? ডু উই কাম। আমরা কি আসি না, ডোন্ট উই কাম। আমরা কেন আসি? ওয়াই ডু উই কাম। আমরা কেন আসি না, ওয়াই ডোন্ট উই কাম। আমরা কিভাবে আসি? হাউ ডু উই কাম। আমরা কিভাবে আসি না, হাউ ডোন্ট উই কাম। হয়ে গেল। তারপরে আসবেন এরকম করে সাবজেক্ট দিয়ে যখন শেষ হয়ে যাবে, এরপরে হচ্ছে কাজ V2 দিয়ে। V2 কি বলে? মানে হচ্ছে পাস্ট নিয়ে, পাস্ট ইনডিফিনিট এর সাবজেক্ট, তারপরে হচ্ছে V2 দিলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। সো ইউ, আমি একটা সাবজেক্ট নিলাম ইউ, পরে একটা V2 নিব। ইউ ওয়েন্ট মানে কি? তুমি গিয়েছিলে, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তুমি গিয়েছিলে না, ইউ ডিডেন্ট গো। ডিডেন্ট বলার পরে আর এটা ওয়েন্ট থাকবে না, এটা কি হয়ে যাবে? এ গো হয়ে যাবে। ওয়েন্টের V1 হচ্ছে গো। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তুমি গিয়েছিলে না, ডিডেন্ট গো। তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো। তুমি কি গিয়েছিলে? ডিডেন্ট ইউ গো। তুমি কেন গিয়েছিলে? ওয়াই ডিড ইউ গো। তুমি কেন গিয়েছিলে না, ওয়াই ডিডেন্ট ইউ গো। তুমি কিভাবে গিয়েছিলে? হাউ ডিড ইউ গো। তুমি কিভাবে গিয়েছিলে না, হাউ ডিডেন্ট ইউ গো। এটা আমি 8 ভাবে বলে দিলাম, আপনাকে এইভাবে 8 ভাবে বলতে হবে। এভাবে 8 ভাবে যখন প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা ভার্ব কমপ্লিট হবে, এরপরে হবে উইল দিয়ে। উইল হবে, উইলের পরে কি হয়? V1 হয়। উইলের পরে V1 হয়। সাবজেক্ট উইল, V1 দিয়ে ফিউচার ইনডেফিনিট। আমি পড়ব, আই উইল রিড। আমি পড়ব না, আই ওন্ট রিড। আমি কি পড়ব? উইল আই রিড। আমি কি পড়ব না, ওন্ট আই রিড। আমি কেন পড়ব? ওয়াই উইল আই রিড। আমি কেন পড়ব না, ওয়াই ওন্ট আই রিড। আমি কিভাবে পড়ব? হাউ উইল আই রিড। আমি কিভাবে পড়ব না, হাউ ওন্ট আই রিড। আমি একটা প্র্যাকটিস চার্ট থেকে বুঝিয়ে দিলাম, বাকি যতগুলো আছে সবগুলো নিজে নিজে পড়তে হবে। এরপরে ট্রান্সক্রিপশনের পার্ট 2তে কি পড়ব? ইনডেফিনিট কমপ্লিট করেছি, এখন হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে যে কোনো একটা কাজ, চলমান একটা কাজ। আমি পড়তেছি, আমি লিখতেছি, আমি খাইতেছি, এটা চলমান। সো আমি পড়তেছি, আমি খাইতেছি, এটা কি কোন কালের মধ্যে পড়ে? বর্তমান। আমি পড়তেছি, আমি লিখতেছি, আমি বলতেছি, আমি যাই করি না কেন আমার কথাগুলো দিকে লক্ষ্য করেন। আমি এখন খাইতেছি, আমার কথাটা কি বোঝাচ্ছে? আপনি কি বুঝলেন?
অবশ্যই বুঝলেন যে স্যার এখন বসে খাচ্ছে, আমি পড়তেছি। কি বুঝলেন? তার মানে আমি পড়তেছি, আমি পড়তেছিলাম এটা বলি নাই, আমি পড়তে থাকবো এটা বলি নাই, আমি পড়তেছি, আমি লিখতেছি, আমি খেলতেছি, বর্তমান চলমান। তো চলমানের কাজটা, কন্টিনিউয়াসের কাজটা যদি বর্তমান হয় এটাকে বলে প্রেজেন্ট। অতীতে নিয়ে যাই, ছিলাম, পড়তেছিলাম, খাইতেছিলাম, পাস্ট। ফিউচারে নিয়ে যাই, ফিউচার কন্টিনিউয়াস, খাইতে থাকবো, পড়তে থাকবো, লিখতে থাকবো, যাইতে থাকবো, আসতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস, পুরাতন কথা। তারপরে হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট ইমেজার দিয়ে ভার্ব আইএনজি। ইমেজারের ব্যবহার আর দেখাতে পারবো না, অনেকবার বলেছি। এর সাথে এম হয়, সিঙ্গুলারের সাথে ইজ হয়, আর বাকি ইউ এবং প্লুরালের সাথে আর হয়। 2 নম্বরের কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ওয়াজ হয় আই বা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, ওয়্যার হয় বহুবচন এবং ইউ এর সাথে ভার্ব আইএনজি। কন্টিনিউয়াস হলে ভার্ব আইএনজি হবে, এটা মাথায় রাখবেন। ইউ আর ডুইং, তুমি করতেছিলে, তুমি করতেছিলে না। এই যে 8 প্রকারের সেন্টেন্স স্ট্রাকচার এখানে দেওয়া আছে, এগুলোকে পড়ে তারপরে আসবেন ফাইনাল প্র্যাকটিস। এই ফাইনাল প্র্যাকটিসের মধ্যে ঠিক আগের মতো করে প্রথমে প্রেজেন্টের বাক্য বানাবেন, প্রথমে প্রেজেন্টের বাক্য দিয়ে 8 রকমের বাক্য, আবার পাস্টের একটা বাক্য দিয়ে 8 রকমের, ফিউচারের একটা বাক্য দিয়ে 8 রকমের। তুই কি একটা সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্টের একটা নেবেন, তারপরে একটা ভার্ব নেওয়ার পরে, যেমন আই এম গোয়িং, আমি যাচ্ছি, 8 ভাবে বানান, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি, এম আই গোয়িং, আমি যাচ্ছি না, এম আই নট গোয়িং, এভাবে 8 রকমের। এগুলো ব্যবহারের সময় খেয়াল রাখবেন। এইগুলো, এখানে যেগুলো আছে এগুলো বহুবচন, এখানে যেগুলো আছে এগুলো এক বচনের সাবজেক্ট, হি, শি, রহিম, ইট। তো পার্সন সিঙ্গুলার বা এক বচন যে সাবজেক্টগুলো হয় এগুলোর ব্যবহার আশা করি অলরেডি আপনি জানেন। প্রেজেন্টের ক্ষেত্রে এগুলোর সাথে কি হবে? ইজ হবে, এবং পাস্টের ক্ষেত্রে কি হবে? ওয়াজ হবে। এই দুটো জিনিস মনে রাখতে হবে। এরপরে হচ্ছে ট্রান্সক্রিপশন পার্ট মানে আমরা এখানে পূর্বে ইনডিফিনিট কমপ্লিট করেছি, কন্টিনিউয়াস কমপ্লিট করেছি, এখন পারফেক্ট কমপ্লিট করব। পারফেক্ট আবার কোথায় কোথায় হয়? পাস্টে হয়, প্রেজেন্টে হয়, ফিউচারে হয়। আমরা প্রেজেন্টগুলো দেখি। প্রেজেন্ট পারফেক্ট যেটা হয় এটা হচ্ছে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর বাংলাটা আমরা এভাবে বলি। কেমন বলি? আমি পড়ি, আমি পড়েছি, আমি দেখেছি, আমি খেলেছি, আমি খেয়েছি, তুমি করেছো, তুমি নিয়েছো, তুমি এসেছো, তুমি এসেছিলে, তুমি খেয়েছিলে, তুমি পড়েছিলে। আমি কিন্তু বাংলাটা এভাবে বলতেছি না, এটাও কমপ্লিট করা। তুমি খেলেছো, কাজটা কমপ্লিট। সরি, তুমি খেলেছিলে, কাজটা কমপ্লিট। তুমি পড়েছিলে, কাজটা কমপ্লিট। এটাও কিন্তু পাস্ট, অনেক কাজ কমপ্লিট হওয়ার মিনিং দিচ্ছে। কিন্তু আমি যেটা বলতেছি পারফেক্টের ক্ষেত্রে অর্থ হবে তুমি করেছো, তুমি করেছিলে, এটা না। তুমি খেয়েছো, তুমি খেয়েছিলে, এটা না। তুমি লিখেছো, তুমি লিখেছিলে, ওইটা হবে না। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের অর্থ। আর প্রেজেন্ট পারফেক্টের অর্থ হয় মানে আপনার কাজটা কমপ্লিট হয়েছে, বাট আপনার বাংলাটা হবে এরকম, তুমি করেছো, তুমি খেয়েছো, তুমি পড়েছো। আমার কথাবার্তা হয়তো আপনার গ্রামারের বইয়ের সাথে মিল পাবেন না, তবে আমি যেটা বলতে চাচ্ছি এতটুকু বুঝলেই এনাফ, আর কিছু লাগবে না। আমরা গ্রামারবিদ হতে চাই না, শুধু চাই যে প্রেজেন্ট পারফেক্টে যখন এই স্ট্রাকচারে বাক্য দেখবো সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ দিয়ে ভিত্তি হয়েছে, অর্থটা এরকম হবে কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে, মানে হয়ে গেছে কমপ্লিট। যদিও প্রেজেন্ট, ধরলাম ফার্স্ট, কাজটা কমপ্লিট হয়েছে, এর বাংলাটা আমরা এই সেন্সে অর্থ করব কি? তুমি খেয়েছো, তুমি পড়েছো, তুমি লিখেছো, তুমি দেখেছো, তুমি এসেছো। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আর ফার্স্ট ইনডিফিনিট হলে তখন তুমি খেয়েছিলে, তুমি পড়েছিলে, তুমি লিখেছিলে, এইভাবে অর্থ হবে। রাইট? পাস্ট পারফেক্ট এরপরে গেল, এটা গেল প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হলো কই? মনে আছে পাস্ট পারফেক্ট কাকে বলে? পাস্ট পারফেক্ট বলে অতীতের 2টা কাজ কমপ্লিট হয়েছে। অতীতের কয়টা কাজ? 2টা কাজ। যেহেতু এটা পাস্ট পারফেক্ট, মানে যেহেতু আমাদের টপিক হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পাস্ট যেহেতু তার মানে অতীত, ঠিক আছে? তো পাস্ট পারফেক্ট টেন্সে 2টা বাক্য হয়, মানে 2টা কাজ হয়। তো 2টা কাজ অতীতে গঠিত হয়েছিল, এর মধ্যে একটা কাজ আগে আর একটা কাজ পরে। আবার বুঝেন, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে 2টা কাজ, একটা কাজ আগে আর একটা কাজ পরে, তবে দুটোটা কাজই অতীত, যেহেতু নামই হচ্ছে পাস্ট।
আপনি আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আপনার আশাটাও কমপ্লিট হয়েছে, আমার ঘুমানোটাও কমপ্লিট হয়েছে, দুটোটা কাজ অতীত। বাট আপনার আসার আগে আমি ঘুমিয়েছি, আপনার আসার কাজটার আগে আমার কাজটা কমপ্লিট হয়েছে। সো এখানে আসার একটা কাজ, ঘুমানোর একটা কাজ, অর্থাৎ অতীতের দুইটা কাজ, একটা কাজ আগে হয়েছে আর একটা কাজ পরে। অতীতের দুইটা কাজ একটা আগে একটা পরে কি বলে? পাস্ট পারফেক্ট। আশা করি বুঝে আসছে। তাহলে এই স্ট্রাকচার দুইভাবে মূলত পাস্ট পারফেক্ট গঠিত করতে হয়, হচ্ছে আফটার দিয়ে, হচ্ছে বিফোর দিয়ে। যখন বিফোর থাকবে তখন সাবজেক্টটা কি হচ্ছে? সাবজেক্ট, তারপরে হেড, তারপরে ভিত্তি, তারপরে বিফোর দিয়ে আবার সাবজেক্ট, তারপরে V1, মানে হচ্ছে সাবজেক্ট V2। সাবজেক্ট ভি কি বলে? পাস্ট ইনডিফিনিট। কি বলে? পাস্ট ইনডিফিনিট। আর সাবজেক্ট হেড V3 হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মূল বাক্য এটা। আবার বলি, অতীতের দুইটা কাজ, একটা আগে একটা পরে। যে কাজটা আগে গঠিত হবে এটাই মূলত আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এটাই কি? পাস্ট পারফেক্ট টেন্স। যদি ওই দুইটা কাজ দুটোই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অধীনে, তবে আমাদের মেইন যে পাস্ট পারফেক্ট ধরবো এটা হচ্ছে এইটা আগে গঠিত হয়েছে। আর যেটা আগে গঠিত হয়েছে এটার জন্য আমরা এইটুকু ব্যবহার করব, সাবজেক্ট হেড V3। যখন আফটার ব্যবহার করব তখনও এই সাবজেক্ট হেড V3 মানে আফটার ব্যবহার করলে যে কাজটা আগে কমপ্লিট হয়েছে তখন আমরা এই কি করব? সাবজেক্ট হেড V3 ব্যবহার করব, কারণ সাবজেক্ট হেড V3 হচ্ছে পারফেক্ট টেন্সের মূল অংশ, যে কাজটা আগে কমপ্লিট হয়েছে। তারপরে এই সাবজেক্ট V2 পাস্ট ইনডেফিনিট। এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, আমি আবার ক্লিন করে বোঝাচ্ছি। এটা কিন্তু মনে রাখতেই হবে, কারণ এগুলোর ব্যবহার খুব কম, সবাই কেন জানি ভুলে যায়, মনে রাখতে পারে না। অতীতের দুইটা কাজ, একটা আগে কমপ্লিট আর একটা পরে কমপ্লিট। যেটা আগে কমপ্লিট এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। যদিও দুটোই পাস্ট পারফেক্ট, কিন্তু এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের জন্য কি লাগবে? এইটুকু স্ট্রাকচার, সাবজেক্ট হেড V3, যেটাই আগে কমপ্লিট হয়েছে। আপনারা বিফোরে ঝামেলা না পড়ে যেটাই আগে কমপ্লিট হয়েছে এটি হচ্ছে আমাদের এইটুকু, সাবজেক্ট হেড V3। বুঝে আসছে? তারপরে যে বাক্যটা ব্যবহার করবেন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি? সাবজেক্ট V2 পাস্ট ইনডিফিনিট। এবার বিফোর মানে আগে, আফটার মানে পরে, এটার উপর ভিত্তি করে আপনি ব্যবহার করতে থাকেন, ভুল হলে হোক, সমস্যা নাই। তবে যদি সম্ভব হয় এখানে যেভাবে লেখা আছে স্ট্রাকচারটা, এটা মনে রাখা ট্রাই করেন, যে বিফোর হলে সাবজেক্ট হেড V3 আগে আসবে, আর আফটার হলে সাবজেক্ট হেড V3 পরে আসে। তবে অর্থ কিন্তু ঠিক থাকবে, মানে এইখানে নিচে যে পিকচার দেওয়া আছে এটা দেখতে বুঝবেন যে অর্থ ঠিক আছে, বলতে যে কাজটা আপনি যখন আফটার ব্যবহার করবেন অটোমেটিক অর্থ সাবজেক্ট হেড V3 যে বাক্যটা দেখবেন যে এটার অর্থ এরকমই হচ্ছে যে এই কাজটা আগে কমপ্লিট হয়েছে, যদি ওখানে স্ট্রাকচারের মধ্যে পড়ে। ঠিক সাবজেক্ট হেড V3 B4 দিয়ে যখন ব্যবহার করবেন তখনও দেখবেন যে বাক্যটার জন্য এই সাবজেক্ট হেড V3 ব্যবহার হয়েছে এটাও আগে কমপ্লিট হয়েছে। তো দুইটা কাজ, একটা আগে একটা পরে, যে কাজটা আগে কমপ্লিট হয়েছে এটার জন্য হচ্ছে সাবজেক্ট হেড V3, আর এটাই হচ্ছে মূল পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আসেন ফিউচার পারফেক্ট টেন্স। সেম কথা, ভবিষ্যতের দুইটা কাজ, একটা কাজ আগে গঠিত হবে আর একটা কাজ পরে গঠিত হবে। আমি আবারও বলে রাখি, আপনার গ্রামারের বইয়ের সাথে আমার অনেক কথাই মিলবে না, তারপরেও আমি যতটুকু বলি ততটুকু শিখে রাখেন, এইটুকু দিয়ে চলেন, এত ঝামেলা যাওয়া দরকার নেই, আমরা গ্রামারবিদ না, রাইট? ফিউচার পারফেক্ট কি? ভবিষ্যতের দুইটা কাজ একটা পরে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাবে, আপনার আসিবার পূর্বে আমি কে ফেলবো, আমি ঘুমিয়ে যাব, আমি চলে যাব, রাইট? স্ট্রাকচার কি? এখানেও ভবিষ্যতের দুইটা কাজ, একটা আগে একটা পরে গঠিত হবে। যে কাজটা আগে গঠিত হবে এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের মূল অংশ। আর ফিউচার পারফেক্ট টেন্সের যে মূল অংশ এটার জন্য ব্যবহার করা লাগবে সাবজেক্ট উইল হ্যাভ, তারপরে V3, এখানেও একটা বিফোর থাকবে। তারপরে যে অংশটা এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট। মোট কথা বিফোর এর পরে ফিউচার ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করলেই হবে। আফটার ইউজ করলে তখন কি হবে, এই প্রথমে প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট ব্যবহার করবেন, এরপরে হচ্ছে আমাদের মেইন অংশ সাবজেক্ট উইল হ্যাভ V3 ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এগুলো তেমন ব্যবহার নাই,
তেমন যেহেতু ব্যবহার নাই, তারপরেও শিখে রাখেন, জেনে রাখাটা ভালো। আমার কথা যদি বোঝা না আসে, আরও বোঝার ইচ্ছা থাকলে আমাকে নক দিবেন, আমি বোঝানোর ট্রাই করব। টেন্স এটাকে এমনভাবে শিখে ফেলেন যেন আপনাকে কোনো দক্ষ টিচার প্রশ্ন করলে আপনি 2 মিনিটের ভিতরে মানে পুরো টেন্সটাকে বলে দিতে পারেন আপনি আপনার মতো করে। 2 মিনিটের ভিতরে টেন্স এত প্রকার, এগুলোর বাংলা এরকম, ইংলিশ এরকম, এগুলোর স্ট্রাকচার এরকম। যেমন আপনি যখন পারফেক্ট টেন্সের কি বলবেন, প্রেজেন্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, ডাইরেক্ট বলে দিলেন। দুইটা কাজ, একটা আগে একটা পরে। এই কথাটা যদি অতীতের হয় পাস্ট পারফেক্ট টেন্স, ভবিষ্যতের হলে ফিউচার পারফেক্ট টেন্স, শেষ। সাবজেক্ট, ফিউচার হলে সাবজেক্ট উইল হ্যাভ V3, আর পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট উইল হ্যাভ V3, সরি সাবজেক্ট হ্যাড V3। এরপরে পাস্ট হলে কি আসবে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, ফিউচার হলে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট। এর মধ্যে আবার আফটার বিফোর খেলা আছে, শেষ। আপনি তো আর পড়াচ্ছেন না, আপনার মাথার মধ্যে জাস্ট ফুল বিষয়টাকে রাখার পরে এখানে যখন এগুলো বোঝা যাবেন, বোঝার পরে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এটা ফাইনাল প্র্যাকটিস, সরি ফাইনাল প্র্যাকটিস, প্রেজেন্ট পারফেক্ট ভিন্ন। এখানে এক চার্ট দেওয়া হয়েছে শুধু প্রেজেন্ট পারফেক্টের জন্য। এই এক চার্টের মধ্যে সাবজেক্ট আছে এই পাশে, তারপরে হ্যাভ এবং হ্যাজ আছে, আর এই পাশে V3 আছে। এক একটা বাক্য বানাবেন, বানানোর পরে 3 ভাবে বানানোর ট্রাই করবেন। যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমি এসেছি, আই হ্যাভ কাম। আমি পড়েছি, আই হ্যাভ রিড। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি লিখে নাই, আই হ্যাভ নট রিটেন। আমি কি লিখেছি, হ্যাভ আই রিটেন। আমি কি লিখে নাই, হ্যাভেন্ট আই রিটেন। আমি কি লিখেছি, হোয়াট হ্যাভ আই রিটেন। আমি কি লিখে নাই, হোয়াট হ্যাভেন্ট আই রিটেন। আমি কেন লিখেছি, ওয়াই হ্যাভ আই রিটেন। আমি কেন লিখে নাই, ওয়াই হ্যাভেন্ট আই রিটেন। আমি কীভাবে লিখেছি, হাউ হ্যাভ আই রিটেন। আমি কীভাবে লিখে না, হাউ হ্যাভেন্ট আই রিটেন। আমি 10টা বলে দিছি। এখানে এইভাবেই প্র্যাকটিসটা কমপ্লিট করবেন। এরপরে হচ্ছে একটার মধ্যে আবার পারফেক্ট টেন্সের প্র্যাকটিস, ফাইনাল প্র্যাকটিসটা। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, বা আই হ্যাড কাম, আমি এসেছিলাম। বিফোর, পূর্বে। ইউ, সাবজেক্ট নিলেন। বিফোর ইউ কেম, তুমি আসার পূর্বে। এগুলোর বাংলা অর্থ কীভাবে হয় পিছনে দেওয়া আছে যে লেসনগুলোতে, ওইখান থেকে প্রয়োজন হলে আরেকবার গিয়ে দেখে আসবেন। পারফেক্ট টেন্সের লেসনগুলো দেখে আসে এখানে এসে প্র্যাকটিসটা করবেন। এখানে আফটার দিয়ে প্র্যাকটিস আছে, এটা নিজে নিজে করবেন। লেসনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বলে দিচ্ছি না। তারপরে ফিউচার পারফেক্ট টেন্সের ফাইনাল প্র্যাকটিসটাও এখানে আছে, বিফোর দিয়ে আছে, আফটার দিয়ে আছে, নিজে নিজে প্র্যাকটিস করবেন। তারপরে ডিস্ট্রিবিউশন 4, এখানে ইনডিফিনিট কমপ্লিট, কন্টিনিউয়াস কমপ্লিট, পারফেক্ট কমপ্লিট, এখানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমি আবার বলে রাখি, এটা হচ্ছে মূলত চলমান, যেহেতু কন্টিনিউয়াস মানে চলমান, কিন্তু পার্থক্যটা হচ্ছে নির্দিষ্ট সময় ধরে চলমান। নির্দিষ্ট সময় ধরে, 1 দিন 2 দিন ধরে, 3 দিন ধরে, 5 মিনিট 10 মিনিট ধরে, আমি আধা ঘন্টা ধরে পড়াচ্ছি, আমি আধা ঘন্টা ধরে পড়াচ্ছিলাম, আমি আধা ঘন্টা ধরে পড়াতে থাকবো। এই যে নির্দিষ্ট সময় ধরে একটা কাজ চলমান, এটা যদি অতীতের হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার অনুযায়ী নিজে নিজে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ সবগুলো কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, আমার সব কথা গ্রামারের মতো হবে না, তবে যতটুকু বলি ততটুকু শিখে রাখেন, কাজে আসবে। এখানে একটা কথা এক্সট্রা বলে রাখি, যেহেতু আমি বলেছি নির্দিষ্ট সময় ধরে চলমান, কিন্তু এই কখনো বাই দিয়ে ফিউচার টাইমটা দিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে এটাও বোঝায় না। আমি সন্ধ্যার মধ্যেই কাজটা কমপ্লিট করতে থাকবো, আমি আগামী সপ্তাহের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলবো, এরকম হয়েও এই কি হয়, সেন্টেন্স গঠিত হয়। বিস্তারিত আপনার মাথার মধ্যে যা আছে, যা শিখেছেন, এগুলা দিয়ে এই প্র্যাকটিসগুলো কমপ্লিট করেন। আমি চাইলে এখানে বাংলা বিস্তারিত অনেক লেখা দিতে পারতাম, কিন্তু না, কতটা বুঝেছেন এটাকে ইউজ করেন, ইউটিলাইজ করেন। প্রয়োজনে বাইরে গিয়ে আরও বুঝে আসেন, তারপরে এসে এই চার্টগুলো কমপ্লিট করেন। তবে এই প্রত্যেকটা চার্ট ভালো করে কমপ্লিট করতেই হবে, আর না হয় ফাউন্ডেশন ঠিক হবে না। পরে আজকে এখানে আনসারিং পার্টের টপিক হচ্ছে মাই গোল ইন লাইফ, ভবিষ্যৎ পরিকল্পনা। এটা দিয়ে প্র্যাকটিস করবেন, করার পরে সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলবেন। মোটামুটি অনেক দিন হয়েছে আপনার ইংরেজি শেখার যাত্রা। সো এখন কি করবেন, 5-10 মিনিট বসে ক্যামেরাটা অন করে ইচ্ছা মতো বলতে থাকবেন, সুন্দর করে গুছিয়ে। ভাববেন অনেক মানুষ আপনার কথা শুনতেছে, আপনি তাদেরকে বোঝাচ্ছেন একদম ফ্রিলি,
মুখে হালকা মুচকে হাসি রাখবেন, সুন্দর করে বলবেন, ভালো লাগবে অনেক। নিজের ভিডিও, সেই প্রথম দিনের ভিডিও আর প্রেজেন্টেশন নাম্বার 28-এর ভিডিও হিউজ ডিফারেন্ট থাকবে। সো আপনার সফলতা আমিও কামনা করি। পড়তে থাকুন, সময় দিতে থাকুন, সফলতা অবশ্যই আসবে। আপনাকে জাস্ট লেখা থাকতে হবে। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।